হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারি ক্লাসেস কমার্সে। তো আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 বিজনেস স্টাডিজের চ্যাপ্টার 1টা শুরু করতে যাচ্ছি, যেটার নাম হলো কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য, নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস। তোমরা সকলে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। তো সবার আগে আমাদের জানতে হবে কারবার কি। চ্যাপ্টারের নামেই আছে কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। তার মানে কারবার বা বিজনেস কি? বিজনেস বলছে লাভের উদ্দেশ্যে, লাভ করার জন্য, প্রফিট করার জন্য কিছু পণ্য বা পরিষেবা বিক্রি করা হলে। পণ্য বা পরিষেবা মানে কি? পণ্য মানে প্রোডাক্ট, তুমি দোকানে যাচ্ছ ফোন কিনছো, এটা একটা পণ্য বা প্রোডাক্ট। আর পরিষেবা মানে কি? দেখবে অনেক সময় বিজনেস কনসালটেন্সি ফার্ম থাকে, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা থাকে, তারা বলে যে বিজনেসকে কি করে উন্নতি করতে হয়। এবং সিএ ফার্ম থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ফার্ম থাকে, তারপর থাকে হলো লয়ারদের ফার্ম থাকে। তো এইগুলোকে কি বলে? পরিষেবা বলা হয়ে থাকে, ঠিক আছে, সার্ভিস বলা হয়ে থাকে। তো এই জিনিসটা আমাদের কি বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে, সেইগুলোরই তাদের বিজনেস থাকে, বিভিন্ন কনসালটেন্সি দেওয়া, এইগুলো ঠিক আছে। মোট কথা লাভের জন্য যখন কোনো কিছু বিক্রি করা হচ্ছে, পণ্য বা পরিষেবা, সেটাই হলো আমাদের কারবার বা বিজনেস বলা হচ্ছে। দেখো এখানে বলেছে একজন কাকু বাজার থেকে 50 টাকা আম কিনলেন, তারপর 60 টাকায় বিক্রি করলেন, তাহলে সেই যে 10 টাকা লাভ করলো, এই পুরো কাজটাই হলো কি বিজনেস। তাহলে বোঝা গেল বিজনেস কি। তাহলে এবারে বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক। সবার প্রথম, অর্থনৈতিক কার্যকলাপ, মানে এটা একটা অর্থনৈতিক কাজ, মানে টাকা রোজগারের জন্য করা হয়ে থাকে। মুনাফা উদ্দেশ্যের প্রধান, লাভ না হলে ব্যবসা চলবে না, আমাদের কারবার চলবে না। এবার দেখো আমি একটা কথা বললাম, ব্যবসা, ঠিক আছে। তো এইগুলো না, ব্যবসা, কারবার, বাণিজ্য আমরা সচরাচর একইভাবে ইউজ করি, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা এগুলোর পার্থক্য আলাদা আলাদা করে জানবো। তো আমরা এখানে কারবারের বৈশিষ্ট্য দেখছি, মানে বিজনেসের বৈশিষ্ট্য দেখছি, ওকে। তারপর কি আছে? নিয়মিত লেনদেন, আজ করলেই হবে না, বারবার করতে হবে। একদিন করলাম হয়ে গেল, আমাদের হলো কারবার হবে না, লং টাইমে করতে হবে। আর ঝুঁকি ও অনিশ্চয়তা, কোনো ফিক্স নেই যে সবসময় লাভ হবে, ক্ষতিও হতে পারে, প্রচুর লাভ হতে পারে, অল্প লাভ হতে পারে, কিছুই হলো না, এরকম বিভিন্ন হতে পারে। উৎপাদন এবং বিপণন, পণ্য বানাতে হবে বা সার্ভিস আমাদেরকে ক্রিয়েট করতে হবে এবং সেটাকে বিক্রি করতে হবে, ঠিক আছে। তো এইটাকেই বলে উৎপাদন এবং বিপণন। এবার এর শ্রেণীবিন্যাস, মানে শ্রেণীবিভাগ দেখে নেওয়া যাক। একটা থাকে অভ্যন্তরীণ, আর একটা থাকে কি আন্তর্জাতিক। অভ্যন্তরীণ মানে যেটা আমাদের, বুঝতেই পারছো, ভেতরে, সেরকম বোঝানো হচ্ছে। যেরকম স্থানীয় আর আন্তঃরাজ্য। স্থানীয় মানে তোমার পাড়ার দোকান, পাড়ার মধ্যে যে কোনো দোকান আছে, স্টেশনারি, গ্রসারি, এইগুলো। আর আন্তঃরাজ্য মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আর আন্তর্জাতিক মানে দেশের বাইরে। বুঝতেই পারছো, অভ্যন্তরীণ মানে দেশের মধ্যে, আর আন্তর্জাতিক মানে দেশের বাইরে, বিভিন্ন দেশের মধ্যে আমদানি করতে পারি আমরা, জিনিস আনতে পারি, পাঠাতে পারি, এইগুলো সমস্ত আমাদের বিজনেসের মধ্যে পড়ছে। এবার হচ্ছে কারবারের উদ্দেশ্য। একদম প্রধান উদ্দেশ্য কি কারবার? কারবার কি ছাড়া চলতে পারে না? মুনাফা, প্রফিট ছাড়া চলতে পারে না। প্রফিটকে কারবারের ব্লাড বলা হয়ে থাকে, বিজনেসের ব্লাড বলা হয়ে থাকে কি? লাভকে বা মুনাফাকে। এবার গৌণ উদ্দেশ্য আর অন্যান্য কি উদ্দেশ্য আছে? যে গ্রাহককে খুশি করতে হবে, কর্মচারীদের ভালো রাখতে হবে, সমাজের কিছু কাজ করতে, অনেক চ্যারিটি হয়ে থাকে, অনেক কিছু, বা বিভিন্ন বিভিন্ন স্কুল ইত্যাদির জন্য টাকা পয়সা দেওয়া, এগুলো কি বলা হয়ে থাকে। এই সমস্ত কাজকর্ম করা, সঠিক পণ্য দেওয়া যাতে সমাজের কোনো ক্ষতি না হয়, পরিবেশ বান্ধব কাজকর্ম করা যাতে পরিবেশের ক্ষতি না করে আমরা কোনো বিজনেস করছি, এই সমস্ত কিছু। আর উদ্ভাবন ও সম্প্রসারণ মানে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন কিছু ইনোভেটিভ জিনিসপত্র আনা, যাতে সমাজের কল্যাণ হতে পারে এবং আমরা মানুষ রূপে সবাই উন্নতি করতে, যেরকম ইলেকট্রনিক ভেহিকেলস, এইগুলো কি নতুন নতুন জিনিস, তো এইগুলোই আমাদের বিজনেসের মধ্যে পড়ে। তারপর কি আছে? মধ্যস্থকারী। মধ্যস্থকারী মানে সিম্পল ভাবে যারা মানে যে হলো আমাদের কারবার করছে, কারবারির কাছ থেকে ক্রেতা, মানে যারা কিনছে, যারা ভোগ করছে, ঠিক আছে, কনজিউমার, তাদের কাছে যেই পণ্য বা সেবা সেটা পৌঁছে দিতে সাহায্য করে। এদের বিভিন্ন ধরন আছে, আর্থিক আছে, বাণিজ্যিক আছে এবং ব্যবসায়ী আছে। এবং এখানে যেটাই বললাম, বাণিজ্য, ব্যবসা, এগুলো আলাদা আলাদা। যাই হোক, মোটামুটি আমরা দেখি। আর্থিকের ক্ষেত্রে কি? ব্যাংক, মহাজন, যারা টাকা দেয়। বাণিজ্যিকের ক্ষেত্রে থাকে ব্রোকার, কমিশন এজেন্ট, এরা বেচতে সাহায্য করে, কোনো জিনিসপত্র বেচার জন্য সাহায্য করে। আর ব্যবসায়ী ক্ষেত্রে থাকে পাইকারি, খুচরো, মানে কি এরা হলো যে বানাচ্ছে, ধরো একটা কোম্পানি আছে মোবাইল বানাচ্ছে, তো তাদের কাছ থেকে কিনে এনে নিজেদের স্থানীয় জায়গাতে বিক্রি করেন। তোমরা যে রিটেলার থেকে কিনে, তারা কি ডাইরেক্ট মোবাইল কোম্পানি থেকে, মানে কি মোবাইল কোম্পানি কি তোমাদের বাড়ির সামনে এসে বিক্রি করছে? না তো। তারাও এক জায়গা থেকে কিনছে, মানে মোবাইল কোম্পানির কাছ থেকে নিচ্ছে, নিয়ে তারপর তোমার বাড়ির সামনে বিক্রি করছে। সেই অনুযায়ী তাদের যা প্রফিট ইত্যাদি চাপাচ্ছে, বোঝা যাচ্ছে। তারপর আছে কি? পরিবহন। পরিবহন মানে কি? আমরা যে বিজনেস করতে গেলে আমাদের কি করতে হবে? খালি একটা জায়গায় তো থাকলে হবে না, সেক্ষেত্রে সড়ক পথ আছে, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমরা, ঠিক আছে। তারপর জলপথ আছে, আকাশ পথে আমরা যেতে পারি, বিভিন্ন ভাবে বিজনেস হয়ে থাকে। এইটাই আমাদের এখানে বুঝিয়েছে। তারপর কি আছে? মুনাফার ভূমিকা। মুনাফার ভূমিকা মানে প্রফিট, মানে লাভের ভূমিকা আমাদের বিজনেসের মধ্যে। প্রথম কথা, আমাদের বিজনেসকে টিকিয়ে রাখতে সাহায্য করে, কারবারকে টিকে থাকতে সাহায্য করে। বললাম রক্তের মতো আমাদের হিউম্যান বডিতে যেরকম ব্লাড, সেরকমই আমাদের কারবারের মধ্যে হলো মুনাফা। নতুন ব্যবসাতে বিনিয়োগ করতে সাহায্য করে, নতুন নতুন ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে। আর এটা মালিকদের কাছে পুরস্কারের মতো।
আমরা যেরকম কোনো কিছু কাজ করলে কোনো পুরস্কার পাই, কোনো স্পেসিফিক কোনো কম্পিটিশন ইত্যাদিতে, বা কেউ বললো যে তুই এইটাতে কর তাহলে তোকে আমি এই জিনিসটা দেবো। থাকে না অনেকের মা বাবারা বলে তুই ভালো রেজাল্ট কর এইটা দেবো। তো সেরকম টাইপের এটা হলো আমাদের যারা হলো বিজনেসের মধ্যে যারা মালিক তাদের ক্ষেত্রে এটা পুরস্কারের মতো। আর দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, মানে কাজকে ভালো করতে সাহায্য করে, তাহলেই তো আমরা হলো প্রফিট দেখতে পারবো বেশি। বোঝা গেল? আরেকটা কথা কি, বিজনেস মানে শুধু মুনাফা না, খালি প্রফিটের জন্য আমরা করবো সেরকম না। আগে আমরা ডিসকাশন করলাম সমাজধর্মী কাজকর্ম করতে হবে, পরিবেশকে ভালো রাখতে হবে, কর্মী কল্যাণ করতে হবে, সামাজিক দায়িত্ব গুরুত্বপূর্ণ, এই সমস্ত জিনিসপত্র আমাদের করতে হবে। আর ভারসাম্য কেন দরকার? সমাজ এবং আইনের খালি আমরা প্রফিট প্রফিট করলে আমাদের বিজনেস অনেক সময় হতে পারে যে খারাপ দিকে চলে যেতে পারে, অসামাজিক কাজকর্মের দিকে চলে যেতে পারে, সুনাম বিজনেসের খারাপ হতে পারে, কাস্টমারের দিকে ধ্যান যাবে না ইত্যাদির জন্য। তার জন্যই ভারসাম্য দরকার। সমাজ এবং আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে, দীর্ঘমেয়াদী সফলতা রাখতে হবে যাতে লং টার্মে বিজনেস চলে, এবং সুনাম এবং টিকে থাকা নিশ্চিত করতে হবে যাতে বিজনেসের গুডউইল বাড়ে এবং আমরা যাতে ব্যবসার মধ্যে মানে বিজনেসের মধ্যে মানে কারবারের মধ্যে টিকে থাকতে পারি। বোঝা গেল? এবার কি আছে? কারবার, পেশা এবং চাকরি। আমাদের দেখো এখানে আছে দোকান। পেশার ক্ষেত্রে আছে ডাক্তার, আর চাকরির ক্ষেত্রে আছে শিক্ষক। এবার দেখো এখানে একটা ব্যাপার, যে কারবারে কি হয়ে থাকে, কারবারে কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে না, মুনাফার উপর চলে, তাই তো? এইটা হয়ে গেল আমাদের কারবারের ক্ষেত্রে। আর পেশার ক্ষেত্রে কি হয়ে থাকে, ফি থাকে। ফি মানে তুমি ডাক্তারের কাছে যাচ্ছ, তুমি কোনো স্পেসিফিক নির্দিষ্ট কোনো ফার্ম ছাড়া নর্মাল উকিলের কাছে যাচ্ছ, তিনি ফি নিয়ে থাকে, তিনি তোমার কোনো প্রবলেম হলে সলভ করেন এবং তার বদলে নির্দিষ্ট সময়ের জন্য ফি নিয়ে থাকেন। আর তারপর থাকে কি চাকরি, যেখানে কি থাকে বেতন বা স্যালারি থাকে, মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা টাইমের পর টাকা পেয়ে যাওয়া যায়। বোঝা যাচ্ছে? যেরকম এখানে উদাহরণ আছে কোনো দোকানের মালিক, এখানে আছে ডাক্তার, উকিল, আর এখানে শিক্ষক। শিক্ষক কেন বলা হচ্ছে? শিক্ষকের ক্ষেত্রে কোনটা স্কুলের মধ্যে তিনি কার্যরত থাকেন, তো সেইখান থেকে তিনি টাকা পান। এবার আছে কি এইদিকে কারবার কি আছে, ঝুঁকি বেশি থাকছে। পেশাতে হলো কি মাঝারি, অবভিয়াসলি লোক আসবে না আসবে, কিন্তু চাকরিতে কি এটা স্পেসিফিক তোমার টাকা পাওয়া যায়। নিয়ন্ত্রণ, এটা পুরো নিজস্বতা, নিজস্ব উপর, এটাও নিজের ওপর মোটামুটি নির্ভর, কিন্তু এটা নিয়োগকর্তা মানে যে হলো সেই জায়গার মধ্যে মালিক তার উপর। ওকে, তো এই জিনিসটা হলো আমাদের কি কারবার, পেশা এবং চাকরির মধ্যে সিম্পল হলো তুলনা। আমাদের খালি এইটুখানি মাথায় রাখতে হবে যে হলো পেশার ক্ষেত্রে আমাদের কাছে লোক আসলো সেই অনুযায়ী, চাকরির ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ফিক্স আছে, কারবারের ক্ষেত্রে আরো বেশি, মানে কোনো কিছু স্থির করা যেতে পারবে না, যেরকম দোকান এইদিকে ডাক্তার, এইদিকে হলো আমাদের শিক্ষক। ওকে, আবার কি বলছে কারবার এবং পেশার মধ্যে মিল কোথায়? কারবার এবং পেশার মধ্যে মিল কোথায়? দুটোই হলো অর্থনৈতিক কার্যকলাপ, মানে টাকা আয় করার জন্য করা হয়ে থাকে। দুটোদের মধ্যে ঝুঁকি থাকে, কোন দিন বেশি হতে পারে কোন দিন কম হতে পারে, তাই না? তো ফি এর ক্ষেত্রে মানে পেশার ক্ষেত্রেও তো স্পেসিফিক না যে আসবেই আসবে এদিনকে এত লোক আসবেই আসবে, এরকম তো না, সেইটাও কিছুটা ওরকম আছে। দুটোর মধ্যেই দক্ষতা থাকা দরকার, কারবার চালাতে গেলেও জ্ঞান না থাকলে হবে না, আর পেশার ক্ষেত্রে তো জ্ঞান লাগবেই লাগবে। সমাজে অবদান রাখে দুটোই, ডাক্তার এই লোকদের ভালো করছে, আর এইটাও কি কারবারের ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি হচ্ছে, এইগুলো আমাদের আছে। বোঝা যাচ্ছে? আমাদের আছে কি কারবারি কার্যকলাপ। কারবারি কার্যকলাপ মানে কি? এমন সব কাজ যা আইনসম্মত, মানে আইনের চোখে ঠিক আছে, লাভের উদ্দেশ্যে এবং পণ্য পরিষেবা বানাতে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এইটাই হলো আমাদের কি কারবারি কার্যকলাপ। আইনসম্মতভাবে মুনাফা উদ্দেশ্যে পণ্য সেবা উৎপাদন, বন্টন, অর্থনৈতিক কার্যকলাপই হলো কারবারি কার্যকলাপ, মানে বিজনেস অ্যাক্টিভিটিস। যে আইনতভাবে আমরা কোনো জিনিস বানাচ্ছি, সেটা বিক্রি করছি, মুনাফা অর্জন করছি, ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছি, এইগুলো। এর মধ্যে এটাকে দুটো ভাগে ভাগ করা, একটা উৎপাদন সংক্রান্ত, যেটাকে আমাদের কি বলা হয় থাকে শিল্প। খুবই সিম্পল জিনিস, শিল্প মানে কি জাস্ট জিনিস তৈরি করা। বলছে প্রাকৃতিক সম্পদকে শ্রম এবং যন্ত্রের সাহায্যে রূপান্তর করে ব্যবহারযোগ্য করে তোলা। কোন একটা জিনিস আছে, প্রাকৃতিক কোনো জিনিস, গাছ আছে ইত্যাদি আছে, সেখান থেকে শ্রম এবং যন্ত্র দিয়ে মানুষের কাজে লাগালো এবং ফার্নিচার বানিয়ে দিল, তাহলে এটাই আমাদের কি হয়ে গেল, শিল্প হয়ে গেল। বোঝা যাচ্ছে? এখানে কি আছে বৈশিষ্ট্য? প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হচ্ছে, উপযোগ সৃষ্টি করা হচ্ছে, নতুন পণ্য উপকারিতা যোগ করা হচ্ছে, যাতে পণ্য একটা মানে কাঠ ছিল সেখান থেকে ফার্নিচার হয়ে গেল, অভাব মোচন হচ্ছে, জিনিসের অভাব কমানো হচ্ছে। উৎপাদনী ব্যবসার ভিত্তি, মানে ব্যবসা চালাতে গেলে, ব্যবসা হলো মানে তোমরা ধরতে পারো যে কারবার ধরতে পারো আপাতত, কিন্তু ব্যবসা আমরা পরে আসছি, তো তার ভিত্তি। তারপর কি আছে? চোখে দেখা যায় এমন জিনিস তৈরি করা। এক্ষেত্রে কি শ্রম লাগে, যন্ত্রপাতি লাগে এবং মূলধন মানে ক্যাপিটাল, এই সবকিছু নিয়ে এটা হয়ে থাকে। এবং শিল্পের কিছু শ্রেণীবিভাগ আছে, যেরকম প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প মানে একদম প্রাইমারি ইন্ডাস্ট্রি, প্রজনন শিল্প এবং কৃষি, পশুপালন, নার্সারি। নিষ্কাশন শিল্প, যেখান থেকে জিনিসপত্র তোলা হচ্ছে মাটি থেকে, খনি, বন, নদী থেকে আহরণ করা। নির্মাণ শিল্প, রাস্তাঘাট, সেতু, ভবন, এইগুলো বানানো, ব্রিজ বানানো, রাস্তাঘাট বানানো, বিল্ডিং বানানো, এইগুলো নির্মাণ শিল্পের মধ্যে পড়ছে, যেটাকে আমাদের সেকেন্ডারি ইন্ডাস্ট্রি বা দ্বিতীয় শিল্প বলা হচ্ছে। কাঁচামাল আছে, সেটাকে প্রসেস করে একটা নতুন জিনিস বানানো, যেরকম খনিজ তেল থেকে ডিজেল, পেট্রোল বানানো। ঠিক আছে? তো আরো অনেক জিনিস থাকে, একটা পণ্য থেকে সিমেন্ট বানানো, সার বানানো, টিভি, গাড়ি, পাট থেকে বস্তা, একাধিক জিনিসপত্র এক করে ইস্পাত বানানো।
অনেক প্রক্রিয়া একত্রিত হয়ে ইস্পাত বানানো হতো। এইগুলো আমাদেরকে বিভিন্ন শিল্পের মধ্যে পড়ছে। এগুলো জাস্ট তোমাদের জানতে হবে যে কোনটা বিশ্লেষণমূলক, কোনটা সংযোজনমূলক, প্রক্রিয়াজাত করা হচ্ছে। ঠিক আছে? এগুলো আমাদের আছে। আবার কি যে তৃতীয় শিল্প, সেটা কি? যারা সরাসরি উৎপাদন করছে না, কিন্তু সহায়ক সেবা দিচ্ছে, যেরকম ব্যাংক টাকা দিচ্ছে, পরিবহন কি করছে, সার্ভিস দিচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, তাই না? আর বিদ্যুৎ কি কিছু উৎপাদন করছে না তো, ওরকম জাস্ট খালি আমাদের বিদ্যুতের পরিষেবা দিচ্ছে। তো এইগুলো আমাদেরকে তৃতীয় শিল্পের মধ্যে পড়ছে। তো এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, যেগুলো একদম প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, এইগুলোর মধ্যে পড়ছে। বিশ্লেষণের ক্ষেত্রে খনিজ তেল থেকে ডিজেল, পেট্রোল, সংশ্লেষণমূলক সিমেন্ট, সার, এগুলো। সংযোজনমূলক একসাথে হলো জিনিসপত্রকে একত্রিত করা, অ্যাসেম্বল করা। টিভি, গাড়ি, প্রক্রিয়াজাত করা, প্রসেসিং এর দ্বারা পার্ট থেকে বস্তা। এই টার্মস গুলোকে তোমাদের মনে রাখতে হবে। ওকে? আর যেগুলো তৃতীয় শিল্পের মধ্যে পড়ছো, সেইটা হলো আমাদের কি, কোনো উৎপাদন করছে না, কিন্তু সেটা একটা ইন্ডাস্ট্রি। ব্যাংকিং এর ক্ষেত্রে সেটা একটা ইন্ডাস্ট্রি। বোঝা যাচ্ছে? এবার দেখো আমরা কারবার জানলাম। এবার কি আছে আমাদের বাণিজ্য। আমি বললাম না যে কারবার, বাণিজ্য, ব্যবসা, এগুলো আলাদা আলাদা টার্ম। আমরা এতদিন এক জেনে আসতাম, কিন্তু এবার থেকে আমরা আলাদা জানবো। বাণিজ্য মানে তোমরা যে স্ট্রিম নিয়েছো কমার্স, কমার্স কি বা বাণিজ্য কি? যে পণ্য বা পরিষেবা যেটা আমাদের তৈরি হওয়ার পর সেটা ক্রেতার কাছে পৌঁছানোর কাজই হলো বাণিজ্য। কয়টা জিনিস বানিয়ে নিলে, বানিয়ে তো তুমি কি বসে থাকবে? সেটাকে যে ক্রেতা আছে, মানে যে কিনবে তোমার কাছ থেকে, তার কাছে পৌঁছানোর জন্য যা করতে হবে সেটাই বাণিজ্য। যেমন একজন ব্যবসায়ী দিল্লি থেকে জামা কিনে কলকাতায় বিক্রি করছেন। জামা আনার জন্য ট্রাক লাগছে, অনেক জিনিস আছে। টাকা লেনদেন করার জন্য ব্যাংক রাখছে, গুদাম রাখছে, মানে ওয়্যার হাউস রাখছে, যেখানে এগুলোকে স্টোর করা হচ্ছে। তারপর বিজ্ঞাপন করা হচ্ছে, যে জামার প্রচার করা হচ্ছে যে এখানে নতুন দোকান খুলেছে, এখান থেকে পারচেস করো। এটা হলো আমাদের কি হচ্ছে, টোটাল যে ব্যাপারটা হচ্ছে সেটাকে বাণিজ্য বলা হচ্ছে। এটা কি করে থাকে? বাধা দূর করে, জায়গার সময় ঝুঁকি এই সমস্ত দূর করে। যে হলো বানাচ্ছে এবং যে কিনছে তাদের মধ্যে একটা ব্রিজ সৃষ্টি করে। যেরকম কিছু দেখা যায় এবং কিছু দেখা যায় না। মানে কিরকম বোঝানো হচ্ছে যে যেমন ট্রাক ইত্যাদি দ্বারা আমরা ব্যবসা করছি। তারপর কিছু জিনিস দেখা যাচ্ছে না, মানে কি কিছু তথ্য, কিছু ডিটেলস পাওয়া যাচ্ছে, এখানে ভালো জিনিস আছে, এখানে ব্যবসাটা করা মানে বাণিজ্য করা যেতে পারে, এগুলোকে বলা হচ্ছে। আরেকটা কি, তথ্য পরিকাঠামো সরবরাহ করে, যে তথ্য দেয়, বিভিন্ন ডেটা আমাদের আনতে সাহায্য করে। বিশেষ করে এইখানে কোথায় কি পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, সেগুলোকে আরো আমরা ওয়েল এস্টাবলিশড করতে পারি আমাদের ব্যবসাকে। ওকে, কমার্সকে। আর এটা কি, কর্মসংস্থান করে, চাকরি দেয়, এইগুলোই ব্যাপার আছে। ওকে। তারপর কি বলছে, বাণিজ্যের গুরুত্ব কি? সবার প্রথমে কি, যোগাযোগ রক্ষা করে। যে হলো আমাদের কিনছে এবং যে বিক্রি করছে তাদের মধ্যে, যে বানাচ্ছে তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। মানুষের চাহিদা পূরণ করে। চাকরি বাকরি ইত্যাদি কর্মসংস্থানের সৃষ্টি করে। জীবনের মান উন্নত করে, মানুষ ভালো জিনিস পায়। স্থায়ী ক্রেতা তৈরি হলে ভালো সম্পর্ক, একটা জায়গা থেকেই তুমি কিনে যাচ্ছ কন্টিনিউয়াস জিনিসপত্র, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, পার্মানেন্ট কাস্টমার, এরকম টাইপের ব্যাপার। তারপর জিনিস এক হাত থেকে অন্য হাতে যায়, তাহলে মালিকানাও তার চেঞ্জ হয়। এবং উৎপাদন, যত জিনিস তৈরি হচ্ছে এবং বিক্রি হচ্ছে, এর ফলে কি এদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। তাই না? যে বিক্রি হচ্ছে এবং তৈরিও হচ্ছে, এই সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখছে। তারপর কি আছে, বাণিজ্যের শ্রেণী বিভাগ। বাণিজ্যের মধ্যে আমাদের কি পড়ছে? ব্যবসা। জাস্ট খালি এইটুখানি মনে রাখবে, শিল্প মানে কি, জিনিস তৈরি করা, এবং কমার্স বা বাণিজ্য মানে কি, সেই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওকে। আবার কি আছে, বাণিজ্যের শ্রেণী বিভাগ। বাণিজ্যের শ্রেণী বিভাগ মানে বলা হচ্ছে যে এখানে বাণিজ্যর মধ্যে, মানে যেটা আমাদের কমার্স বলা যাচ্ছে, কমার্সটা তো অনেক বড় ব্যাপার, তার মধ্যে হচ্ছে কি ব্যবসা। ব্যবসা কি? জাস্ট জিনিস কেনা বেচা করা। ট্রেড যেটাকে বলা হচ্ছে, কেনা বেচা করা। বিজনেস মানে কি, প্রফিট বানানো, প্রফিটের উদ্দেশ্যে কাজ করা। সেটা বড় একদম। তার ভেতর কি, বাণিজ্য। বাণিজ্য মানে যে আমি কোনো একটা জিনিস তৈরি করেছি, এবার তাকে পৌঁছে দেওয়া। তারপর হচ্ছে ব্যবসা, সেইগুলোকে কেনা বেচা করা। সেইখান থেকেই তো আমাদের প্রফিটটা জেনারেট হচ্ছে। মানে একদম বিজনেস, তার মধ্যে হলো কমার্স, তার মধ্যে হলো ব্যবসা। বোঝা যাচ্ছে? এইভাবে আমাদের হয়ে থাকছে। দেখো বলছে, ব্যবসা বলতে বোঝায় পণ্য পরিষেবা ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যকলাপ। 10 টাকা দিয়ে একটা বিস্কুট কিনলে, তুমি টাকা দিলে, দোকানদার বিস্কুট দিল, এটা হলো আমাদের ট্রেড। আগে বার্টার সিস্টেম ছিল, বিনিময় প্রথা। কোনো একটা জিনিস দেওয়া হতো, তার বদলে কোনো একটা জিনিস নেওয়া হতো, এরকমই ব্যাপার। ঠিক আছে? ব্যবসাও হয়ে থাকে, অভ্যন্তরীণ ব্যবসা হয়ে থাকে, যেমন পাইকারি ব্যবসা। পাইকারি ব্যবসা হয়ে থাকে, খুচরো ব্যবসা হয়ে থাকে। পাইকারি ব্যবসা কি, বড় পরিমাণে কিনে দোকানদারকে দেওয়া হয়ে থাকে। আর খুচরো ব্যবসার করতে কি, দোকানদার থেকে সাধারণ মানুষের কাছে চলে যায়। এখানে উদাহরণ দেখতে পাচ্ছ, মুদিখানা, কাপড়ের দোকান। আর এগুলো তো বড় বড় যে হলো আন্তর্জাতিক ব্যবসার ক্ষেত্রে, বিদেশ থেকে দেশে, দেশ বিদেশের মধ্যে আমদানি রপ্তানি, তাই না? তো এইগুলোকে বলা হয়ে থাকছে কি, যেমন ভারত চা রপ্তানি করে, ভারত আমেরিকা থেকে পণ্য আনে, এই সমস্ত জিনিসপত্র। আর বিদেশ থেকে এনে আবার অন্য দেশে বিক্রি করাকে কি বলা হয়, পুনর্রপ্তানি। যেমন শ্রীলঙ্কা ভারত থেকে কয়লা এনে আবার পাকিস্তানকে বিক্রি করে। এই ধরনের জিনিসপত্র আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডে হয়ে থাকে। ওকে। তারপর বলা হচ্ছে উদ্দেশ্য কি, আমাদের হলো ব্যবসার উদ্দেশ্য কি, অবজেক্টিভ কি, এগুলো সব সেমই হয়ে থাকে। যেরকম আমাদের অর্থনৈতিক উদ্দেশ্য কি, লাভ বৃদ্ধি করা।
দক্ষতা বৃদ্ধি করা, সামাজিক উদ্যোগী, নৈতিক ব্যবসা করা, যাতে সঠিকভাবে ঠিকঠাক ভালোভাবে ইল্লিগাল ভাবে আমরা যদি কোনো কাজ না করে থাকি, পরিবেশ রক্ষা করা, যাতে আমাদের কাজকর্মের ফলে পরিবেশে দূষণ না ঘটে, মানবিক কর্মীদের নিরাপত্তা রাখা, যাদের কর্মসংস্থান ঠিকঠাক থাকে, তাদেরকে আপস্কিলিং করা, প্রশিক্ষণ দেওয়া, জাতীয় আমাদের দেশের হলো জিডিপি বাড়ানো, অর্থনৈতিক উন্নতি করা, এই সমস্ত কিছু আমাদের পড়ে। আর ব্যবসা সহায়ক কার্যাবলী কি? ব্যবসা সহায়ক কার্যাবলী মানে আমাদের ট্রেড করতে গেলে কি আমাদের মানে সাহায্যকারী ব্যাপারগুলো আছে। ব্যাংকিং, ব্যাংকিং কি করে থাকে? টাকা জমা হয়, ঋণ নেওয়াতে সাহায্য করে। মানে বিজনেসের ক্ষেত্রে তো অনেক টাকা লাগে, তখন লোনের দরকার পড়ে। আমরা ক্ষতির সময় আমাদের কোনো জিনিসপত্র হয়ে থাকে, কোনো মানুষের উপর যেরকম বীমা হয়, সেরকম জিনিসপত্রের উপর বীমা হয়ে থাকে, ইন্স্যুরেন্স হয়ে থাকে। গুদামজাতকরণ বা ওয়্যার হাউসিং মানে জিনিসপত্র মজুত করে রাখা, যাতে নষ্ট ইত্যাদি না হয়ে থাকে, এবং প্রত্যেক বছর মানে আমরা নতুন জিনিস আনতে পারি, সেটাকে ব্যবহার করতে পারি। ব্যবহার মানে কি আমরা বিক্রি করতে পারি। পরিবহন, আমরা তো বললাম যে খালি এক জায়গাতে স্থির থাকলে হয় না, পণ্য বা যে জিনিসটা আছে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো। যোগাযোগ করা, আমরা হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারি, ফোন হতে পারে, ইমেল, এই সমস্ত কিছু। বিজ্ঞাপন করা, আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা তো আমি বিক্রি করবো, কিন্তু লোককেও তো জানাতে হবে, তো সেইগুলোর জন্য বিজ্ঞাপন করতে হয়, মার্কেটিং করতে হয়, এগুলো এর মধ্যে পড়ে। ওকে, এবার জেনে নিই যে এই কিছু কিছু টার্ম দেখলাম না, গুদামজাতকরণ, বিজ্ঞাপনের ভূমিকা, এইগুলো, এই টার্মগুলোকে আমরা জেনে নিই। ওকে, তো এই চ্যাপ্টারটা এরকমই আছে, জাস্ট তোমরা এই যে ব্যাপারগুলো বলছি এগুলো ভালো করে বুঝতে থাকো, খুব ইজি ভাবে বুঝে যাবে, ঠিক আছে? তারপর কি আছে গুদামজাতকরণ। গুদামজাতকরণ মানে কি? পণ্য একটা জায়গাতে রেখে যাওয়া, যাতে তার স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে, নষ্ট না হয়। এবং ধরো তুমি কলকাতার মধ্যে একটা জিনিস বিক্রি করতে চাও, এবং তোমার বিজনেস আছে ধরো দিল্লিতে, মানে তুমি দিল্লিতে মানে তুমি কি করলে প্রত্যেক টাইমে টাইমে কি হলো দিল্লিতে, যখন তুমি হলো বিক্রি করো তখন দিল্লি থেকে বারবার করে পাঠাবে, তুমি কি করলে অনেকগুলো বাল্কে জিনিস এনে কলকাতার মধ্যে কোনো ওয়্যার হাউসে রেখে দিলে, তাহলে সেই সময়টা দূর হলে। এইগুলোই আমাদের গুদামজাতকরণের কাজ। মানুষকে আকর্ষণ করে, তাই না? যে সময়স্থানের বাধা দূর করে, মানুষ হলো আসে যে এসে কেনে। অনেক দূরে ছিল বিজনেস, এখন এই জায়গা তুমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছ। এইগুলো বিক্রি বাড়াতে সাহায্য করে, বৈদেশিক বাণিজ্য, এই সমস্ত কিছু এর মধ্যে পড়ে, ঠিক আছে? যে পণ্য সংরক্ষণ করা, মান বজায় রাখা, সময়স্থানের বাধা দূর করা, বৈদেশিক বাণিজ্য, পুনঃরপ্তানিতে সাহায্য করে। পুনঃরপ্তানি বুঝলাম, এক দেশ থেকে এনে অন্য দেশে বিক্রি করা, এই সমস্ত কিছু কাজ মানে এক্সপ্যান্ডে আমাদের সাহায্য করে। বিজ্ঞাপনও সেম, বিজ্ঞাপনও সেম কাজ করে, পণ্যের খবর দেয়, তথ্য আদান প্রদান করে, দৃষ্টি আকর্ষণ করে, তাই না? যে মানুষ কি করে, দৃষ্টি আকর্ষণ হয়, ফলে আগ্রহ সৃষ্টি হয়। আবার মানুষ কানেক্ট করতে পারে বিভিন্ন, দেখো অ্যাডভার্টাইজমেন্ট দেখো না, সেলিব্রিটিদের দিয়ে কেন করানো হয়? তাদের সাথে আমরা, তাদেরকে কেউ পছন্দ করে, তাদের ফ্যান্স থাকে, সেই অনুযায়ী যাতে কানেক্ট করতে পারে তার জন্য করা হয়ে থাকে, ঠিক আছে? এবং সমাজ এবং ভোক্তার জীবনমান উন্নয়ন উন্নয়ন করে। মানে যারা হলো বিক্রি করছে, তারা তো বিক্রি করছে, এবং যারা ব্যবহার করছে জিনিসটা, কনজিউমার, তাদের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ে, জিনিসপত্র কিনলে, ভালো জিনিস আসলে, এইগুলো আছে, ঠিক আছে? আর কি আছে? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কি করে? যে ব্যবসার মধ্যে ঝুঁকি কমায়। আমি বললাম যে মানুষেরও ইন্স্যুরেন্স হয়ে থাকে, এবং জিনিসপত্রেরও হয়ে থাকে। লস বাই ফায়ার হতে পারে, লস্ট ইন ট্রানজিট হতে পারে, মানে জাহাজ মানে পরিবহন পথে কোনো ক্ষতি হলো, আগুন লেগে গেল। ঋণের সুবিধা দেয়, মূলধনের সুবিধা দেয়, তাই না? আমরা হলো ইন্স্যুরেন্স থেকে টাকা পেয়ে সেটাই আমাদের বিজনেসে ক্যাপিটাল হিসাবে প্রয়োগ করতে পারি। বৈদেশিক বাণিজ্য মানে বাইরের দেশে জিনিসপত্র পাঠালে সেক্ষেত্রেও আমাদের কি নিরাপত্তা রাখে। ওকে, তো এবার দেখে নিই শিল্প, ব্যবসা এবং বাণিজ্য। বাণিজ্য তো বোঝাই গেল যে আমাদের ব্যবসা সহায়ক কার্যাবলী। আর ব্যবসা কি? কেনা বেচা করা। আর কারবার কি? আমাদের হলো যে লাভটা হচ্ছে, লাভের জন্য আমরা যা করছি সেইটা। আর শিল্প কি? ওর মধ্যেই পড়ে যে জিনিসপত্র যে উৎপাদন, ওই প্রসেসটাকে শিল্প বলা হচ্ছে, তাই তো? তো শিল্প মানে কি? জিনিস তৈরি করে। আর আমাদের ব্যবসা কি? বিক্রি করে জিনিস। আর বাণিজ্য কি? যে বিক্রিতে আমাদের সাহায্য করে, তাই না? যে বাণিজ্য ব্যবসাকে পরিকাঠামো দেয়, ব্যাংক, গুদামজাতকরণ, বীমা, এই সমস্ত কিছু, ঠিক আছে? তো পাইকারি খুচরো ব্যবসা হয়ে থাকে, ভোক্তার কাছে পৌঁছানো, মানে এইটাই টোটাল রিলেশন এদের মধ্যে। ওকে, তো শিল্প উৎপাদন করে, ব্যবসা বিক্রি করে, বাণিজ্য আমাদের সহায়তা করে, ঠিক আছে? তো ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে পার্থক্য কি? ব্যবসা আমাদের কি? ট্রেড, মানে বললাম পণ্য কেনা বেচা করা। বাণিজ্য কি? ব্যবসাতে সাহায্য করে। এর পরিধি সীমিত, কেন এটা বাণিজ্যের মধ্যে পড়ে, এর বিস্তৃত। আবার বাণিজ্য আবার কারবারের মধ্যে পড়ে। সরাসরি পণ্য বিনিময় করা হয়ে থাকে। এবং এখানে কি হয়ে থাকে যে বাণিজ্য আমাদের মানে কি হয়ে থাকে যে ব্যবসার মানে সাহায্য করে, তাই না? যে পরিবহন করে, সেটাকে হলো নিয়ে আসে, রাখে, অ্যাডভার্টাইজমেন্ট করে। আর এটা কি? আমাদের ব্যক্তিগত বাধা দূর করতে সাহায্য করে। আমরা যে ক্রেতা আছে, যে কনজিউমার আছে, তার থেকে আমাদের কি, যে অনেক দূরে জিনিস থাকে সেটাকে আমাদের কেনা বেচাটাকে ইজি করতে সাহায্য করে। এটা আমাদের কি সময় স্থানগত বাধা দূর করে, যে অন্য জায়গা থেকে জিনিস এনে এখানে রাখা হচ্ছে, এই সমস্ত কিছু, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমাদের আছে। তাহলে কি? ব্যবসা হলো বাণিজ্যের একটা অংশ, কিন্তু তার সমার্থক না, মানে এক জিনিস না, কিন্তু বাণিজ্যের একটা অংশ। বোঝা যাচ্ছে? তারপর আমাদের কি আছে? যে কারবার জগতে ব্যাংকের ভূমিকা। ব্যাংকের কি ভূমিকা? ব্যাংক আমাদের একদম ইম্পর্টেন্ট জিনিস, ব্যাংক না থাকলে আমাদের বিজনেস হবেই না। টাকা জমা রাখা, লোন নেওয়া, তারপর হলো আমাদের যে টাকা যে লেনদেন করা, সেটা তো ইজি করে, চেকে পাঠিয়ে দিই, ড্রাফটের মাধ্যমে পাঠিয়ে দিই, এখন ইউপিআই আছে, ইউপিআই এর মাধ্যমে পাঠিয়ে দিই। অনেক সময় হলো বিভিন্ন লোন ইত্যাদি নিতে আমাদের সাহায্য করে, এই একই ব্যাপার। এবার বাইরের দেশে হলো আমদানি রপ্তানি করতে সাহায্য করে, বাইরের কারেন্সি রিসিভ করতে সাহায্য করে, এই সমস্ত কিছু আমাদের কি ব্যাংক আমাদের কারবারকে মানে বিজনেসকে সাহায্য করে। এগুলো খুবই ইজি আছে, একদম প্রথমের দিকে চ্যাপ্টার। এগুলো তোমরা খুব ইজি ভাবে বুঝতে পেরে আমি ছোট করে নিয়ে চলে এসেছি। তারপর কি আছে? যে বাণিজ্য কিভাবে আমাদের বাধা দূর করে।
বাণিজ্য আমাদের কিভাবে বাধা দূর করে। স্টিফেন্সের মতে ইনি একজন বিশেষজ্ঞ লোক আমাদের হলো এইসব বিজনেস স্টাডিজ এই সমস্ত ব্যাপারে। তিনি বলছেন পণ্য বিনিময়ের ক্ষেত্রে ব্যক্তিগত, স্থানগত, সময়গত এবং বিনিময় সংক্রান্ত বাধাগুলো দূর করাই হলো আমাদের কি বাণিজ্যের কাজ, মানে ব্যবসাকে সাহায্য করে এই কার্যাবলী। যেমন ব্যক্তিগত বাধা কি আছে, উৎপাদক এবং ভোক্তার সরাসরি যোগাযোগ না থাকায় বাণিজ্য কি মধ্যস্থতা করে, মধ্যস্থতা বুঝলাম যে যেটাকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটাকে, ঠিক আছে, তার বিজনেসটাকে সাহায্য করে। স্থানগত বাধা দূর করে, এক জায়গা থেকে অন্য জায়গায় একই ব্যাপার, যে আমাদের এক এক জায়গায় তৈরি হচ্ছে, অন্য জায়গায় আমরা রিসিভ করতে চাই, সেই সমস্ত বাধা দূর করে। যেরকম হলো আমাদের ট্রাক, রেল, জাহাজের দ্বারা এই সমস্ত ভাবে আমাদের কাছে জিনিস এসে পৌঁছায়, তাই না? তারপর আমাদের কি আছে, সময়ের ক্ষেত্রেও তৈরি করে, যে হলো এক মানে অন্য বছরে, মানে সারা বছরের যদি একটা এমন একটা জিনিস আছে যেটা সারা বছরই কনজাম্পশন করা হয়, ফোন। তাহলে ফোনটাকে ধরো আমি বাই কোনো একটা অনেক দূর থেকে কোথাও প্রোডাকশন হচ্ছে বাইরে থেকে, বাইরের দেশ থেকে, সেরকম কিছু ফোন এনে এখানে রাখা হচ্ছে। তো সেইটা হলো আমাদের সাহায্য করছে। নাহলে কি বারবার প্রত্যেক টাইমে আনা যায়? অনেকগুলো স্টক বা হলো অন্য স্টেট থেকে এই স্টেটে আনতেও সেটাও সাহায্য করে, তাই না? এবং বিনিময় বাধা মানে টাকা লেনদেন, অন্য দেশের কারেন্সি এই দেশে আনা, এই সমস্ত কিছু আমাদের মানে এক্সচেঞ্জ করা, মানি যে এক্সচেঞ্জ করা অন্য কারেন্সি থেকে, পেমেন্ট রিসিভ করা, এগুলো আমাদের সাহায্য করে, ব্যাংকের দ্বারা আমরা করতে পারি, তাই না? এই সমস্ত কিছু আমাদের কি বাণিজ্য আমাদের সাহায্য করে থাকে, ঠিক আছে, মানে ব্যবসা সহায়ক কার্যাবলী। এবার কি আছে, কারবারের ঝুঁকির প্রকৃতি। ঝুঁকি কেমন হয়ে থাকে, ঝুঁকি কি হতে পারে, সবসময় লাভ না হতে পারে, এটাই তো হলো ঝুঁকি। ঝুঁকি হলো সেই সম্ভাবনা যা প্রকৃত আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম হবে, ঠিক আছে। যতটা আমরা হলো ভেবেছিলাম, 10 টাকা ভেবেছিলাম, এবার হলো ধরো 0 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, 1 টাকা, মানে এটা ঝুঁকি, মানে কোনো ফিক্স নেই কিছু। কখনো 100 টাকাও হয়ে যেতে পারে, তখন রিস্ক এর জন্য তুমি রিওয়ার্ড বেশি পাচ্ছ, এরকম ব্যাপার। এটাতে কি আছে, অনিশ্চয়তা আছে, কোনো ফিক্স নেই। এটা তো ব্যবসা বা কারবারের অবিচ্ছেদ্য অংশ, তাই না? লাভ হলো কি ঝুঁকির পুরস্কার। ঝুঁকির পরিমাপ মাপা কঠিন, কোনো মাপা যায় না যে ঝুঁকি এতটাই হবে। তবুও কিছু বুদ্ধি থাকে অনেকেরা, বিভিন্ন অভিজ্ঞতার সাথে সাথে ভাবে এতটুকুনি রিস্ক, সেটা অন্য কথা। কিন্তু ইন জেনারেল আমরা এরকম বলতে পারি যে এটা করলে যে এতটাই ক্ষতি হবে, তাহলে সবাই ক্যালকুলেট করে নিত। কিন্তু অনেকে বলে যে ক্যালকুলেটিভ রিস্ক নেয়, সেটাও কিছুটা প্রেডিকশনের উপরও নির্ভর করে, তাই না? এবং ঝুঁকি পরিবর্তনশীল, কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে, এরকমই ব্যাপার। কারণ কি, ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি হতে পারে, একটা জায়গা তুমি বিজনেস করতে, সেখান থেকে হলো তুমি অন্য জায়গাতে চলে গেলে, সেখানে তোমার প্রবলেম হচ্ছে এখন, নতুন মার্কেট, নতুন জায়গা, ঠিক আছে, এই সমস্ত কিছু। যেরকম ডিমান্ড ছিল সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন সেই প্রোডাক্টটার ডিমান্ড নেই। প্রাকৃতিক হতে পারে, যেরকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে যেতে পারে, বন্যা হতে পারে, প্রবল বৃষ্টি, এই সমস্ত কিছু, ভূমিকম্প, এইগুলো। আর মানবিক ঝুঁকি কি? অনেক সময় হতে পারে সরকার কোনো কিছু আইন চেঞ্জ করছে যে এই জিনিসটা এখানে বিক্রি করা যাবে না আগে, বা ট্যাক্স কিছু চাপিয়ে দিচ্ছে, কোনো নতুন কোনো পলিসি আনছে, কোনো কর্মচারীর অসাধুতা করতে পারে, মানে কোনো কর্মচারীরা কোনো কারাপশন করতে পারে, ইত্যাদি জিনিস চুরি হয়ে যায়, এই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, এইগুলো। ক্রেতার আচরণ, মানে ক্রেতা, মানে যে কিনছে, সে এখন ইন্টারেস্টেড না এই জিনিসটার, ট্রেন্ড আছে না যে এই জিনিসটার এখন বেশি চল আছে, তো আগে হয়তো ওইটা নিচ্ছিল, এখন এটা নিচ্ছে না, এরকম এই সমস্ত কিছু আমাদের কি ঝুঁকির মধ্যে পড়ে। কোনো নতুন প্রযুক্তি চলে আসে, এআই চলে আসে, এই সমস্ত ব্যাপার-ট্যাপার, সেগুলো অন্য জিনিস দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এই প্রোডাক্ট এখন লাগছে না, এগুলো সমস্ত কিছু আমাদের ঝুঁকির মধ্যে পড়ে। ওকে? আর ঝুঁকি বহনের কারণ কি? কেন পণ্য সেবা আমাদের সরবরাহ করতে গেলে ঝুঁকি তো লাগবে। অর্থনৈতিক উন্নতি করতে গেলে আমাদের ঝুঁকি তো লাগবে। কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে কারবার লাগবে, কারবার মানেই ঝুঁকি। সরকারের প্রতি দায়িত্ব। কেন সরকারের কাছে হলো আমাদের সঠিকভাবে হলো ঠিকঠাকভাবে বিজনেস করলে, লিগ্যাল ভাবে, তাহলে তো আমাদের ঝুঁকি সৃষ্টি হবে এবং দেশেরও উন্নতি হবে। এগুলো আমাদের কি ঝুঁকি বহনের কারণ। ওকে? তো এইটা ছিল কি আমাদের যে ইম্পোর্টেন্ট যে পার্ট গুলো আছে, তোমাদের বইয়ের মধ্যে অনেক কিছু এর মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? তো সেইখানে আমি ক্রিস্প করে পুরো ব্যাপারটা এনে নিলাম। এগুলোকেই তোমাদের জানতে হবে। এইগুলোই তোমাদের মেন ব্যাপার। এখান থেকে তোমরা পড়বে, যে জাস্ট রেসপেক্টিভ যা বই আছে তাহলেই বুঝতে পেরে যাবে, এবং সেখানকার এমসিকিউ ইত্যাদি করবে। আর লাস্টে আমরা একটা পার্ট দেখে নিই, যেটা হলো আমাদের কি ব্যবসা বাণিজ্যের বিবর্তন। এবার তোমরা বুঝে গেছো যে কারবার, ব্যবসা বাণিজ্য কি, মানে ওভারঅল তোমরা দেখো মানুষ কিভাবে কিভাবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতো। তো আদিম যুগে কি করতো, আদিম যুগে মানুষেরা ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতো, ঠিক আছে, এগুলো তোমাদের এমসিকিউর জন্য আসবে বলে লাস্ট পার্টে এটা রেখেছি। ভবঘুরে হয়ে ঘুরে বেড়াতো, কোনো আলাদা অত বিশাল কিছু চাহিদা ইত্যাদি ছিল না। তার জন্য কি শিকার করতো, বার্টার সিস্টেম, মানে হলো বিনিময় প্রথা ছিল, স্বনির্ভর সমাজ ছিল, গোষ্ঠী হয়ে মানুষেরা থাকতো, তাই তো। আর বিনিময় ব্যবস্থা ছিল, কৃষির উন্নতি হলো, সেই অনুযায়ী বিনিময় হতো, উদ্বৃত্ত থাকতো, মানে কোনো জিনিস বেঁচে গেলে সেটাকে একে অপরকে দেওয়া হতো এইভাবে। তো মুদ্রা যুগ আসলো, এই সময় সীমাতে মুদ্রা যুগ আসলো, মুদ্রা মানে কারেন্সির ব্যবহার শুরু হলো। গুপ্ত যুগে, মৌর্য যুগে আন্তর্জাতিক বাণিজ্য হলো, বাজার ব্যবস্থা আসলো, হাট আসলো, বিদেশে বাণিজ্য হলো, গিল্ড আসলো, এই সমস্ত কিছু। আধুনিক যুগে ব্রিটিশ শাসন যখন হলো, শিল্পর পতন হলো, কাঁচামাল রপ্তানি বেশি হলো, এবং স্বাধীনতার পর আমাদের হলো পরিকল্পিত অর্থনীতি আসলো, 1991 তে উদারীকরণ আসলো, তারপর ই কমার্স এখন চলছে, এই সমস্ত কিছু আমাদের কি ওভারঅল ভাবে প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। আর আমাদের এখানে কি কি ব্যবসায়ী সম্প্রদায় ছিল, মারবাড়ি ছিল, মানে ভারতের কথা বলছি, রাজস্থান এলাকাতে। এদের ভূমিকা পাইকারি এবং ব্যাংকিং এর ক্ষেত্রে যুক্ত ছিল। বানিয়া ছিল, বানিয়া নাম শুনেছো, গুজরাটের ছিল, এরা খুচরো ব্যবসা করতো। চেট্টিয়ার ছিল, তামিলনাড়ুর এরা হলো লোকরা ছিল, এরা বিদেশের বাণিজ্য করতো। ওকে? তাছাড়া আমাদের বাংলার হিসাবে দেখতে গেলে এখানে সুবর্ণ বণিক ছিল,
পাঠান ছিল ঋণ দিত, জৈন সমাজ ছিল রেশমের বিজনেস করতো, মুসলিম ছিল চাল পাট, মানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন লোকেদের ব্যবসা বাণিজ্যের কথা বলা হচ্ছে এখানে। যেরকম ভারতের অর্থনীতি আমাদের প্রাচীনে 25 থেকে 30% বিশ্ব জিডিপি আমাদের ছিল, মানে জিডিপির মানে ওয়ার্ল্ডের জিডিপির 30% আমাদের ভারতের ছিল। সিল্ক রুটে হলো আমাদের ছিল। তারপর শিল্প ধ্বংস হয়েছিল ঔপনিবেশিক কালে, কাঁচামাল রপ্তানি হতো। ঠিক আছে? তারপর ব্যবসায়িক সংগঠন কিল ছিল। তারা মানে এরকম ব্যবসায়িক সংগঠনের মতো যারা ভুলভাল ব্যবসা হচ্ছে এবং ক্রেতার সুরক্ষা থাকে ওরকম টাইপের সঠিকভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা দেওয়া হতো। 18 শতকে হলো বাংলার জাতির স্বর্গ বলা হতো। হস্তশিল্পের রপ্তানি, হাতের যেরকম বিভিন্ন কাজ থাকে না মাটির দিয়ে ইত্যাদি দিয়ে, এইগুলো সমস্ত বেশি হতো। ঠিক আছে? জাস্ট একটা ব্রিফ ভাবে পড়ে নাও। তোমাদের বইয়ের মধ্যেও দেখবে এগুলো অত বোঝানো নেই, যে এগুলো কিছু হিস্টোরিক্যাল ইভেন্টের মতো। 1947 থেকে 1990-এর মধ্যে লাইসেন্স আসলো, রপ্তানি লিমিটেড করা হলো। তারপর 1991-তে আমাদের কি করা হলো? লিবারালাইজেশন, মানে উদারীকরণ করে দেওয়া হলো। মানে সমস্ত বাইরে থেকে সবাই বিজনেস করতে পারে, বাইরে থেকে আমরা জিনিস আনতে পারবো। আইটির ইন্ডাস্ট্রি হলো, মানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার ইত্যাদি। ফার্মা, ওষুধ ইত্যাদির বৃদ্ধি হলো। বর্তমানে রপ্তানি আমরা সফটওয়্যার করে থাকি, ওষুধ আমদানি, তেল, ইলেকট্রনিক জিনিসপত্র আমরা আমদানি করে থাকি। ঠিক আছে? আমরা পাঠাই হলো ওষুধ, সফটওয়্যার, এইগুলো আবার আমদানি, তেল, আরো অনেক জিনিসপত্র করে থাকি। কিন্তু ওভারঅল একটা ব্রিফ আমি তোমাদেরকে বললাম যে টোটাল যে ব্যাপারটা আমাদের কি হয়ে থাকে, আর এইগুলো তোমরা দেখবে, আর এইটা হলো মেন আমাদের টোটাল ব্যাপার। ঠিক আছে? তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এইটাই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার।